হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আরিয়ান শহরে চলে যায়। তো শহরের হোস্টেল লাইফে আরিয়ানের জীবন কেমন হবে? মায়রার চিঠি কি ওর সঙ্গী হবে? তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এই পর্বটি। শহরের জীবনটা আরিয়ানের জন্য একদম নতুন। চারদিকে ইট কাঠের জঙ্গল, ব্যস্ত মানুষের ভিড়। হোস্টেলের জানালা দিয়ে আকাশটাও ঠিকঠাক দেখা যায় না, কিন্তু আরিয়ানের মনের এক কোণে সবসময় গ্রামের সেই সবুজ উঠান আর মায়রার ওই অভিমানী মুখটা ভেসে থাকতো। 2 সপ্তাহ কেটে গেছে। আরিয়ান পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লেও তার মনটা পড়ে থাকতো বাড়িতে। হোস্টেলের একমাত্র ল্যান্ডফোনটাই ছিল সবার ভরসা। শুক্রবার বিকালে আরিয়ান লাইনে দাঁড়িয়ে থাকতো শুধু বাড়িতে একটা ফোন করার জন্য। সেদিন ফোনটা রিসিভ করলো মায়রা। মায়রা একটু থমথমে গলায় বলল, কে? মায়রা, আমি আরিয়ান বলছি। কেমন আছিস? ওপাশে কিছুক্ষণ নীরবতা। আরিয়ান শুনতে পাচ্ছিল মায়রার নিঃশ্বাসের শব্দ। তারপর খুব দৃঢ় গলায় মায়রা বলল, এতদিন পর মনে পড়লো। আমি ভেবেছিলাম শহরের বড় বড় মানুষের ভিড়ে তুমি হয়তো আমাদের নামটাই ভুলে গেছো। না রে পাগলি, ভোলা কি এত সহজ? হোস্টেলের খাবার একদম ভালো না রে মায়রা। তোর সেই আম মাখানো আর ঝাল পেঁয়াজের কথা খুব মনে পড়ে। মায়রা উপাস থেকে ছোট্ট করে একটু হাসলো। এই হাসির শব্দটা শুনে আরিয়ানের মনে হলো বুকের ভেতরের পাথরটা একটু নামলো। সেই শুরু হলো তাদের কথোপকথন। প্রতি সপ্তাহে সেই 2 ঘন্টার দীর্ঘ আলাপ। বাড়ির ছোটখাটো খবর, কার বিয়ে হলো, কে অসুস্থ, সব মায়েরা তাকে বিস্তারিত জানাতো। কিন্তু এর মাঝে একদিন ছন্দপতন ঘটল। আরিয়ান যখন 3 মাস পর ছুটিতে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে মায়েরার গলাটা একটু অন্যরকম শুনলো। আরিয়ান মায়েরাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মায়েরা? গলা এমন লাগছে কেন? আরিয়ান ভাইয়া, তুমি কি আবার আসলেই আসবে? বড় চাচা আর মেজো চাচা কথা বলছিলেন। পাশের গ্রামের এক ধনী পরিবারের ছেলে নাকি তা আমার ছবি দেখে পছন্দ করেছে। তারা কাল আমাকে দেখতে আসবে। আরিয়ানের হাতের কলমটা হাত থেকে পড়ে গেল। মাত্র 17 বছর বয়স মায়েরার, আর এখনই বিয়ের আলাপ। বুকটা এক মুহূর্তের জন্য খা খা করে উঠল। আরিয়ান বলল, তুই কিছু বলিসনি? মায়েরা অসহায় সুরে বলল, আমি তো ছোট, বড়দের কথার উপর আমি কি বলবো? তুমি যদি পাশে থাকতে তাহলে হয়তোবা কিছু করতে পারতে। আরিয়ান আর এক মুহূর্তও দেরি করলো না। বাসের টিকিট ছিল পরের দিনের, কিন্তু সে সেই রাতেই ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডের দিকে দৌড় দিল। সেই 2 ঘন্টার ফিরতি পথ আর যেন শেষ হতে চায় না। বাসের জানালার বাইরে অন্ধকার দেখছিল আরিয়ান, আর ভাবছিল যাকে সে এতদিন শুধু চাচাতো বোন বলে জানতো, তাকে হারানোর ভয় কেন তাকে এত ব্যাকুল করে তুলছে। বাস থেকে যখন আরিয়ান নামলো, তখন রাত প্রায় 12টা। গ্রামের মোটো পথটা ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। বুকটা দগদগ করছে আরিয়ানের। এই 2 ঘন্টার পথ যেন ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ও জানে কাল সকাল হওয়া মানেই মায়েরাকে দেখার জন্য অন্য কেউ আসবে। ওর নিজের বোন, ওর খেলার সাথীকে অন্য কেউ দখল করে নেবে, এই ভাবনাটা ওকে পাগল করে দিচ্ছে। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় দেখলো বারান্দার লাইটটা এখনো জ্বলছে। তার মানে দাদি এখনো জেগে আছে। আরিয়ান পা টিপে টিপে ভেতরে ঢুকলো। আরিয়ান সোজা চলে গেল মায়রার জানালার পাশে। ও জানতো মায়েরা এই সময়টায় জানালার গ্রিল ধরে আকাশ দেখছে। ঠিক তাই, মায়েরা ওখানে বসে আছে। চুলে বেনুনি করা নেই, এলোমেলো। ওকে একদম অন্যরকম লাগছে। আরিয়ান ফিস ফিস করে মায়েরাকে ডাক দিল। মায়েরা চমকে উঠল। অন্ধকারের মধ্যে আরিয়ানকে দেখে ওর বিশ্বাসই হচ্ছিল না। আরিয়ান ভাইয়া, তুমি এখন? তোমার তো কাল আসার কথা ছিল। আরিয়ান বলল, থাকতে পারলাম না, শুনলাম কাল তোকে দেখতে আসবে। তুই কি এটা চাস? মায়েরা চুপ করে রইল। ওর চোখের পানি চাঁদের আলোয় চিকচিক করে উঠল। ও কিছুই বলল না, শুধু মাথা নিচু করে রইল। আরিয়ান বলল, উত্তর দিচ্ছিস না কেন? তুই যদি চাস আমি এখনই গিয়ে বড় আব্বুকে বলবো এই বিয়ে হবে না। মায়েরা কাপা গলায় বলল, তুমি কোন অধিকারে বলবে আরিয়ান ভাইয়া? আমি তোমার কে? শুধু চাচাতো বোন। বোনের বিয়েতে তো ভাইয়ের খুশি হওয়ার কথা।
আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোন অধিকারে? এই প্রশ্নটা ওর মাথার ভেতরে বজ্রপাতের মতো বাজতে লাগলো। সত্যি তো, আমি কোন অধিকারে আটকাবো? কিন্তু মনের কোণে যে চিনচিন ব্যথাটা হচ্ছে, তার নাম কি? পরদিন সকালে পুরো বাড়িতে মেহমানরা আপ্যায়নের তুলপাড়। মায়রাকে সাজানো হচ্ছে। আরিয়ান ড্রয়িং রুমে বসে আছে গম্ভীর মুখে। একটু পর পাত্রপক্ষ এলো। পাত্রের নাম সাফিন। শহরে ব্যবসা করে, বেশ সুদর্শন। সবাই যখন মায়রাকে নিয়ে আসার কথা বলছে, তখন আরিয়ান দাঁড়িয়ে গেল। ওর বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, বাবা, আমি মায়রার বিয়ে এখন দিতে দেব না। ওর পড়াশোনা বাকি আছে। পুরো ঘর ঘিরে নিস্তব্ধতা হয়ে গেল। পাত্রপক্ষ একে অপরের দিকে তাকাচ্ছে। আরিয়ানের বাবা চশমাটা ঠিক করে বললেন, পড়াশোনা বিয়ের পরেও করা যাবে। তুই হঠাৎ এমন করছিস কেন? আরিয়ান সবার সামনে মায়রার দিকে তাকালো। মায়রা তখন দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপছে। আরিয়ান সবার সামনে বলে বসলো, কারণ মায়রাকে দেখার অধিকার আমি অন্য কাউকে দেইনি। মায়রা এই বাড়ির বউ হয়েই থাকবে, অন্য কোথাও যাবে না। মায়রার হাতের চায়ের ট্রেটা ঝনঝন করে পড়ে গেল। বাড়ির সবার চোখ যেন আরিয়ানের দিকে। শুরু হলো এক নতুন সাংঘাত। আরিয়ানের সেই সোজা সাপটা কথা যেন ড্রয়িং রুমের এক পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিল। পাত্রপক্ষ তো ততমত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। মায়রার বাবা রাগে লাল হয়ে সোফা থেকে দাঁড়িয়ে পড়লেন। আরিয়ান, তুমি জানো তুমি কি বলছো? নিজের বোনের ব্যাপারে এসব কি আজে বাজে কথা বলছো মেহমানদের সামনে? আরিয়ান বলল, আজে বাজে নয় চাচা। মায়রাকে আমি ছোটবেলা থেকে যেভাবে চিনেছি, অন্য কেউ তাকে ওভাবে বুঝবে না। আর পড়াশোনা শেষ না করে ওর বিয়ে দেওয়া মানে ওর ভবিষ্যৎ নষ্ট করা। পাত্রের বাবা বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। দেখুন ভাই, আপনাদের পরিবারের ঝামেলা আগে মিটিয়ে নিন, আমরা পরে কথা বলবো। তারা তড়িঘড়ি করে বেরিয়ে গেল। মেহমানরা চলে যেতেই বাড়িতে যেন কালবৈশাখীর ঝড় শুরু হলো। আরিয়ানের বাবা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে মুখে বিস্ময় আর রাগ। আরিয়ান, তুই আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। মায়েরা তোর বোন, রক্তে রক্তে এই সম্পর্ক। তুই কি করে ভাবলি এটা আমি মেনে নেব? আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই মায়েরা কান্নায় ভেঙে পড়ে ওর নিজের করে দৌড়ে পালালো। মায়রার মা আরিয়ানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুই কেন এই আগুন নিয়ে খেলা করছিস? সমাজ কি বলবে? সারাদিন বাড়িতে কেউ কারোর সাথে কথা বললে নাই। আরিয়ানকে তার বাবা সাফ জানিয়ে দিয়েছেন, যদি এমন চিন্তা মাথায় থাকে তবে আজই যেন শহরে চলে যায়। আর এ বাড়িতে ফেরার কোনো দরকারই নেই তার। রাত 2টোর দিকে আরিয়ান দেখলো মায়েরা তার ঘরের জানালার গ্রিল ধরে কাঁপছে। ও চুপি চুপি মায়ের কাছে গেল। মায়েরা, তুই কি বাবার মতো ভাবছিস আমি ভুল করেছি? মায়েরা চোখ মুছলো। ওর গলার স্বর কান্নায় বুঝে গেছে। তুমি ভুল কি ঠিক করেছো এটা আমি জানি না আরিয়ান ভাইয়া, কিন্তু তুমি যখন সবার সামনে এভাবে বললে, আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আবার পরক্ষণেই মনে হলো আমি সবচেয়ে বড় অপরাধী। চাচা যান তোমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কি নিয়ে বাঁচবো? আরিয়ান মায়েরার হাতটা গ্রিলের ফাঁক দিয়ে ছুঁল। প্রথমবারের মতো সেই স্পর্শে কোনো বড় ভাইয়ের অধিকার ছিল না, ছিল এক প্রেমিকের ব্যাকুলতা। তোর জন্য আমি সব ছাড়তে পারি মায়েরা, শহর, পড়াশোনা, এমনকি এই বাড়িও। শুধু তুই বল, তুই আমার সাথে আসবি তো? মায়েরা স্তব্ধ হয়ে গেল। বাড়ির সংস্কার আর আরিয়ানের ভালোবাসা, এই দুইয়ের মাঝে সে আজ দিশেহারা। আরিয়ানের সেই দুঃসাহসী প্রস্তাবের পর পুরো বাড়ি যেন একটা জীবন্ত অগ্নিয়গিরি হয়ে রইল। কেউ কারোর দিকে তাকাচ্ছে না। খাবার টেবিলে চামচের টং টং শব্দটাও আজ খুব ভারী মনে হচ্ছে। সকালবেলা আরিয়ানের বাবা সবাইকে বৈঠকখানায় ডাকলেন। বাড়ির বড়রা সবাই গম্ভীর হয়ে বসে আছেন। আরিয়ানকে ডাকা হলো মাঝখানে। আরিয়ানের বাবা হাত ঘড়ির দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, আরিয়ান, আমি সারা রাত ভেবেছি। তুই যা বলেছিস সেটাকে আমি একটা সাময়িক আবেগ বা পাগলামি হিসেবে ধরে নিতে পারি, কিন্তু এই সমাজ আর বংশের একটা ব্যাপার আছে। আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আব্বু
হাত তুলে থামিয়ে দিলেন। শর্ত একটাই, আজ বিকেলে বাসে তোকে শহরে ফিরে যেতে হবে। সামনের 2 বছর তুই বাড়িতে ফিরবি না, মায়েরার সাথে ফোনেও কথা বলবি না। যদি এই 2 বছর তুই নিজেকে প্রমাণ করতে পারিস, নিজের পায়ে দাঁড়াতে পারিস, তখন আমি তোর কথা ভেবে দেখব। আর যদি এর মধ্যে মায়েরার বিয়েও হয়ে যায়, তোকে সেটা মুখ বুজে মেনে নিতে হবে। যদি রাজি থাকিস তাহলে বল। আরিয়ানের বুকটা কেঁপে উঠল। 2 বছরের বিচ্ছেদ আর মায়েরার বিয়ের ঝুঁকি। ও মায়েরার দিকে তাকালো। মায়েরা পর্দার আড়াল থেকে ছল ছল চোখে আরিয়ানের দিকে তাকিয়ে মুখ নিচু করল। ও যেন বলতে চাইছে, মেনে নাও, এছাড়া আমাদের আর কোনো পথ নেই। বিকেলে আরিয়ান ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য বের হলো। এবার আর কেউ এগিয়ে দিতে এলো না। শুধু ছোট চাচি এক বাটি নাড়ু হাতে নিয়ে এগিয়ে দিলেন। আরিয়ান ধীর পায়ে গেটের বাইরে বেরোতেই দেখলো মায়েরা পেছনের সেই আম বাগানটার কাছে দাঁড়িয়ে আছে। আরিয়ান ওর কাছে গেল। মায়েরা একটা ছোট্ট কাগজের চিরকুট আরিয়ানের পকেটে গুঁজে দিল। মায়েরা বলল, 2 বছর আমি তোমার জন্য অপেক্ষা করব আরিয়ান ভাইয়া। যদি এর মধ্যে বাবা আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলে, আমি বিষ খাবো, তাও অন্য কারো হব না। তুমি ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। আরিয়ান মায়রার চোখের জল মুছে দিয়ে বলল, আমি আসবো মায়রা। 2 ঘন্টা না, 20 ঘন্টাও না। এই 2 বছরের প্রতিটি সেকেন্ড আমি শুধু তোকে পাওয়ার জন্য লড়াই করব। তুই নিজের খেয়াল রাখিস। এই কথা বলে সে চলে গেল। আরিয়ান বাসে গিয়ে বসলো। জানালার বাইরে এবারও গ্রামটা ঝাপসা হয়ে যাচ্ছে। পকেট থেকে মায়েরার চিরকুট বের করলো ও। তাতে মাত্র একটা লাইন লেখা, চাচাতো বোন যখন বউ হয়, তখন সে শুধু মায়া থাকে না, সে হয়ে ওঠে জীবনের একমাত্র অক্সিজেন। ইতি, তোমার মায়েরা। আরিয়ান জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। 2 ঘন্টার এই বাস যাত্রা আজ তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে তাকে প্রমাণ করতে হবে সে শুধু একজন চাচাতো ভাই নয়, সে মায়েরার জীবনের যোগ্য জীবন সঙ্গী। তো কি মনে হয় আপনাদের, আরিয়ান যখন 2 বছর পর ফিরে আসবে, তখন কি মায়েরাকে আগের মতোই পাবে, নাকি বাড়ির বড়রা গোপনে মায়েরার বিয়ে অন্য কোথাও ব্যবস্থা করে ফেলবে? তো পরবর্তীতে কি হয়েছিল এটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো অতি শিগগিরই নেক্সট পার্ট আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আর কমেন্টে বলে যান আজকের পার্টটি কেমন লেগেছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকেই খুদা হাফেজ।